ন্যাশনাল হাইওয়ে দিয়ে ছুটে চলেছে একটা স্করপিও। সন্ধে হয়েছে, আকাশে এখনও ডুবন্ত সূর্যের আভা টুকরো টুকরো ছড়িয়ে আছে। হাইওয়েতে তেমন ভিড় নজরে পড়ছে না আজ। স্করপিওটার গন্তব্যস্থল ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রাম মুরলীপুর। গাড়িতে বসে 3 জন পুরুষ এবং 3 জন নারী। তারা সকলেই ছুটি কাটাতে বেরিয়েছে। গল্পগুজব, গান বাজনা করতে করতে বেশ সুন্দর এগিয়ে চলেছে তারা। অনেকদিন পর একটু বেরোতে পারলাম। কলকাতাকে আর সত্যি নিতে পারছিলাম না। যা বলেছিস ভাই, কাজ, অফিস আর ট্রাফিক এইসবের মধ্যে পড়ে প্রাণটা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফাইনালি একটু শান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল রুদ্রাণী। ওই কাজটা আছে বলেই এই স্ট্যাটাসটা মেনটেন করতে পারছি ডার্লিং। না হলে বাসে ট্রেনে ছুটতে হতো আর ইএমআইয়ের চাপে পড়ে পাগলা হয়ে যেতে হতো। বিদ্রুপের ছলে কথাটা বলল পার্থ। থাক থাক, স্ট্যাটাসের কথা শুনিও না তো। মুখ বেঁকিয়ে বলল রুদ্রাণী। নিয়ে তো যাচ্ছ কোন গন্ডগ্রামে, আর ভাবখানা এমন যেন ভেগাস নিয়ে যাচ্ছ। ব্যঙ্গাত্মক ভাবে বলল। উফ, তোরা থামবি? যেখানে পারে শুরু হয়ে যায়। ধমক দিয়ে বলল প্রীতি। এই দুটোকে সেই কলেজ জীবন থেকে একই রকম ভাবে সে ঝেড়ে যাচ্ছে, কিন্তু তাতে লাভ আর হলো না। আরে রানী, মুরলীপুর খুব ভালো জায়গা গো। ট্রেকিং করবো, খাবো দাবো, একসাথে সময় কাটাবো, আর কি চাই বলো তো? হাসি মুখে বলল পার্থ। কপট রাগ দেখিয়ে মুখ বেঁকালো রুদ্রাণী। জায়গাটা সবাই মিলেই পছন্দ করেছে, তবু বরের সাথে খুনসুটি করতে খুব ভালো লাগে। মনে মনে হাসে সে। কিন্তু আর কতক্ষণ লাগবে সেটা তো বল। যামিনী উৎসুক কণ্ঠে সুবোধকে জিজ্ঞেস করলো। দেখ, ম্যাপ অনুযায়ী তো বলছে আর 1 ঘন্টার কাছাকাছি, কিন্তু সঠিকভাবে তো তোর বয়ফ্রেন্ডই বলতে পারবে। হাই তুলতে তুলতে উত্তর দিল সুবোধ। কি গো? মাধবের দিকে তাকিয়ে প্রশ্ন করে যামিনী। গাড়ি চালাতে চালাতে উত্তর দেয় মাধব। 1 ঘন্টা ম্যাপে দেখাচ্ছে, কিন্তু একবার হাইওয়ে ছাড়লে সেটা ঘন্টাখানেকের বেশিও হতে পারে। হ্যাঁ, সে কি? তাহলে তো পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। রানী, তুই চাপ নিস না। মাধব যখন ড্রাইভ করছে তখন আমরা ঠিক সময়ের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ রানী, মাধব এসব ব্যাপারে এক্সপার্ট। নিশ্চিন্তে আনন্দ করতে করতে চলো। প্রীতির কথায় সায় দিয়ে বলল পার্থ। সেসব ঠিক আছে, কিন্তু আমি একটু রিসার্চ করেছি জায়গাটা নিয়ে এবং বেশ কিছু তথ্য পেয়েছি জায়গাটার ব্যাপারে। কিরকম তথ্য? সিটে সোজা হয়ে বসে সুবোধ বলল। জায়গাটা একদম ওই ঝাড়খণ্ডে লাগোয়া। আমরা যে রিসর্টে উঠেছি ওটা ওই কমার্স হলো তৈরি হয়েছে। লোকজন তেমন যায় না ওখানে। ওখানকার মূল আকর্ষণের জায়গা পাহাড়, জঙ্গল ও নদী ছাড়া হচ্ছে একটা বহু পুরনো নরসিংহ মন্দির। ওই জন্যেই তো আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। এই শোনো না, আমরা কিন্তু ওই মন্দিরটাতে যাব, বলল প্রীতি। বরাবরই সে খুব কট্টর আস্তিক। যাক, মোটের উপর তাহলে সব ঠিকঠাকই। হ্যাঁ ম্যাডাম, তুমি একদম চাপ মুক্ত হয়ে চলো, বুঝলে? রুদ্রাণীকে নিজের কাছে টেনে নিয়ে বলল পার্থ। হাসি ঠাট্টা করতে করতে ওদের গাড়ি এগিয়ে চলল। সন্ধে 8:30। রাস্তার ধারে একটা ধাবায় বসে সিগারেট ধরালো মাধব। তারাই ধাবাটায় খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছে। এখান থেকে আরো আধ ঘন্টার পথ, তারপরেই মুরলীপুর। সিগারেটে টান দিয়ে ম্যাপটা দেখে নিল সে। এখানকার খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল, কি বলিস রানী? জিজ্ঞেস করলো যামিনী। হ্যাঁ, খারাপ না, কাজ চালিয়ে নেওয়ার মতো। না, যথেষ্টই ভালো রে যামিনী। আসলে ওই একটু খুঁতখুঁতে তো, তাই আর কি। খেতে খেতে বলল পার্থ। রুদ্রাণী মুখ বেঁকালো পার্থর দিকে তাকিয়ে। তবে এবার আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে রে, বেশিক্ষণ লাগবে না এখান থেকে। আমি এবার স্টিয়ারিং ছাড়তে পারলে বাঁচি। সিগারেটে ধোঁয়া ঝেড়ে বলল মাধব। এসব জায়গা এত রাতে খুব একটা সেফ নয়। হাইওয়েতে ডাকাতি বা কোনো উৎকট ঝামেলাও এসে পড়লে। না না, তাড়াতাড়ি উঠতে হবে এবার। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সেরে ওরা সবাই গাড়িতে উঠে রওনা দিল। হাইওয়ে ছেড়ে ওরা যখন একটা গ্রামের রাস্তা ধরেছে, রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে।
কোথাও কোনো প্রাণীর চিহ্ন নেই, শুধু রাস্তার দুধারে জঙ্গল। কদিন পরে অমাবস্যা, তাই চাঁদের আলো ফিকে হয়ে পড়েছে। এই পাণ্ডব বর্জিত পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে স্করপিও গাড়িটা। এমনি মাধব খুব এক্সপার্ট ড্রাইভার, কিন্তু আজ গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটা ঝিমঝিমে ভাব এসে তাকে গ্রাস করেছে। হঠাৎ সে দেখল সামনে কিছু একটা ঝাঁপিয়ে পড়ল গাড়িকে লক্ষ্য করে। প্রবল বেগে সে ব্রেক কষল এবং পেছনের সিটে বসে থাকা সবাই প্রায় হুড়মুড়িয়ে সামনে ধাক্কা খেল। কি হলো, কি হলো? তারর স্বরে চেঁচিয়ে উঠল রুদ্রাণী। এই অ্যাক্সিডেন্ট হলো নাকি গো? ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল যামিনী। আরে মনে হলো কেউ যেন গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়লো, তাই তো ওভাবে ব্রেক মারলাম। হতভম্ব হয়ে উত্তর দিল মাধব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই শান্ত হও, আমি নেমে দেখছি। একটা থাপ্পড় মারবো। গর্জে উঠল প্রীতি। কোনো দরকার নেই তোমার নামার। হ্যাঁ, আমি নামতে দেব না তোমাকে। কি নাকি আছে বাইরে? ক্রুদ্ধ কণ্ঠে বলল প্রীতি। শান্তশিষ্ট মেয়েটার এরকম রূপ দেখে বাকিরা বুঝলো যে প্রীতিও ভয় পেয়েছে। আচ্ছা বাবা, নামছি না। উফ, আমি যাচ্ছি দেখতে, তোরা সব বস ভিতরে। তুই এখন না, আমিও যাবো তোর সাথে। যামিনী আর রুদ্রাণী মানা করতে যাচ্ছিল, কিন্তু তাদের কথা শেষ করতে না দিয়ে গাড়ি থেকে নেমে গেল মাধব ও পার্থ। চারিদিক শুনশান, গাড়ির সামনে কেউ নেই। এদিক ওদিক চেয়ে দেখল মাধব ও পার্থ। তাহলে কি সে ভুল দেখছিল? কিন্তু মনে তো হলো একজন ঝাঁপ মারল তার গাড়ির সামনে। চোখের ভুল কি ওটা? হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল মাধব, খুব ক্ষীণ, কেউ যেন তাকে ডাকছে জঙ্গলের ভেতর থেকে। মাধবের কেমন যেন একটা মনে হতে লাগলো, কে ডাকছে তাকে? কি হলো? জঙ্গলটা যেন একটা শিকারীর মতো ওঁত পেতে আছে তার জন্য। একটা কীট পতঙ্গের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। এই ফাল্গুনেও যেন একটা কনকনে ঠান্ডা হাওয়া ঘিরে রেখেছে জায়গাটাকে। একটা কটু গন্ধ পেল মাধব। তার শিরদাঁড়া দিয়ে একটা অজানা ভয়ের স্রোত নেমে গেল। পার্থর দিকে তাকিয়ে বলল, ভাই, আমার চোখের ভুল হয়েছে বোধহয়। চল চল, আমরা রওনা দিই। এই বলে চটজলদি সে গাড়িতে উঠে পড়ল। মাধবের মনে হচ্ছে কিছু একটা গাড়িটার দিকে ধেয়ে আসছে জঙ্গলের মধ্যে থেকে। সঙ্গে সঙ্গে সে দ্রুত বেগে গাড়িতে স্টার্ট দিল। জঙ্গলটা ছাড়িয়ে ওরা মুরলিপুর রিসর্টে পৌঁছলো প্রায় রাত 9টার সময়। একটা বড় ফার্ম হাউস এই গোটা রিসর্টটা। বিলাসবহুল এই রিসর্টে কদিন সময় কাটাতে খুব ভালোই লাগবে, মনে মনে ভাবলো যামিনী। রিসর্টে ঢুকতেই ম্যানেজার তাদেরকে স্বাগত জানিয়ে তাদের ঘরগুলো দেখিয়ে দিল। শুভরাত্রি জানিয়ে যে যার ঘরে চলে গেল। ঘরে গিয়ে বাথরুমে ঢুকলো মাধব। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল সে। আজ যে ঘটনাটা ঘটল সেটা নিয়ে সে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিল। এবার শরীরটা একটু ভালো লাগছে ওর। দরজায় টোকা দিল যামিনী। কি গো হলো? আমিও তো যাব, জলদি করো। হ্যাঁ আসছি, দাঁড়াও। এই বলে বেরিয়ে এলো মাধব। যামিনী মাধবের মুখে হাত বুলিয়ে বলল, তুমি এখনো এই ব্যাপারটা নিয়ে ভাবছো? না না, এতক্ষণের রাস্তার ধকল, এবার একটু বিশ্রাম দরকার। আচ্ছা, আমি চট করে ফ্রেশ হয়ে আসছি, দিয়ে তোমার মাথা টিপে দেবো, কেমন? ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি অপেক্ষা করছি। সুবোধ বসে আছে ঘরের সোফায়। প্রীতির ওপর সে ক্ষুব্ধ। সবার সামনে ওভাবে তাকে ওরকম কথাটা বলা উচিত হয়নি। সে মোবাইল ঘাঁটছে বসে বসে। প্রীতি জামাকাপড় পাল্টে বিছানায় একটু বসেছে। ওর মনে অনুতাপ হচ্ছে। এবার প্রীতি নেমে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল সুবোধকে পেছন থেকে। আই এম সরি, রাগ করো না প্লিজ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম গো। নরম গলায় বলল প্রীতি। অত সহজে রাগ মিটবে না আবার। বিদ্রুপে সুরে বলল সুবোধ। আরো শক্ত করে সুবোধের গলা জড়িয়ে ধরে লাস্যময়ী ভঙ্গিতে প্রীতি বলল, তাহলে কি করলে রাগ ভাঙবে মেরে জিগর কা টুকরা? প্রীতির দিকে তাকিয়ে এক বাঁকা হাসি হাসল সুবোধ। দেখাচ্ছে কিভাবে ভাঙবে। এই বলে প্রীতিকে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় গিয়ে পড়ল সুবোধ। দুজনেই হেসে উঠল। তারপর সারা রাত ধরে চলতে লাগলো রাগ ভাঙানোর প্রক্রিয়া।
পার্থ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ভাই, জায়গাটা একদম চাবুক। একটু ঘুরে দেখলাম, মনটা একদম ভরে গেল রে। বেশ আরামে কাটবে এই কটা দিন, কি বলিস? হ্যাঁ রে, বেশ চমৎকার জায়গা। এত শুদ্ধ হাওয়া, এত গাছপালা, নিরিবিলি, এসব তো স্বপ্ন শহরে। বলল মাধব। সকাল সকাল চারজন মিলে রিসর্টের বাগানে বসে প্রাতরাশ করছে ও আড্ডা দিচ্ছে। আজ আকাশ একটু মেঘলা, কিন্তু মাধব ও বাকি সকলের মেজাজ ফুরফুরে। আচ্ছা আচ্ছা, ফালতু কথা ছাড়ো। এই, আমরা আজ কোথায় যাব ঘুরতে? পার্থকে প্রশ্ন করল রুদ্রাণী। আজ আমরা যাব দুঙ্গির ফরেস্ট। উত্তরটা সুবোধ দিল রুদ্রাণীর দিকে এগিয়ে আসতে আসতে। তার সাথে আসছে প্রীতি। সুপ্রভাত স্যার, এতক্ষণ তোদের ঘুম ভাঙলো তাহলে? আমরা ভাবলো এখানে এসে বড় বউ তোরা আমাদের ভুলে গেছিস হয়তো। এই মোটেই না, হ্যাঁ আমারই একটু উঠতে দেরি হয়ে গেল। সুবোধের দিকে তাকিয়ে হেসে বলল প্রীতি। আচ্ছা, সে যাই হোক, কিন্তু এই দুঙ্গির ফরেস্টটা কোথায় রে? সুবোধকে প্রশ্ন করল রুদ্রাণী। এটা হচ্ছে এখান থেকে 10 মিনিট দূরে। ট্রেনিংয়ের জন্য আদর্শ জায়গা, তাই বলি তাড়াতাড়ি সব সেরে বেরিয়ে পড়া যাক। উত্তর দিল সুবোধ। হ্যাঁ, এটা বেশ হবে। এই চলো, আমরা সব গুছিয়ে নিই। মাধবকে বলল যামিনী। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে দুপুর 3টেতে ওরা দুঙ্গিরের জন্য রওনা দেবে। একটা ভালো অ্যাডভেঞ্চার ট্রেকিং হবে। যামিনী গাড়ি থেকে নেবে মাধবের সাথে এগিয়ে চলেছে জঙ্গলের এন্ট্রি পয়েন্টের দিকে। ওদের পেছনে আসছে পার্থ ও সুভদ্রা। এন্ট্রি পয়েন্টের আশেপাশে তেমন কিছু চোখে পড়ছে না, একটা ভাঙা ঘর ছাড়া। এই, ওটা কি গো? রুদ্রাণী জিজ্ঞেস করলো পার্থকে। পার্থ চোখ বড় বড় করে গম্ভীর গলায় বলল, ওটাই একটা মানুষ খেকো পিশাচের বাস। এই জঙ্গলে যারা ঢোকে তাদের পথ ভুলিয়ে নিজের জালে ফাঁসিয়ে টুকরো টুকরো করে। এই চুপ চুপ, একদম ফালতু কথা নয়। উফ বাবা বাবা, এই তোমার শুধু এইসব চিন্তাই আসে গো? পার্থকে থামিয়ে বলল রুদ্রাণী। কি করি বলো, ভাইবটা পুরো ওই রকমই যে। হেসে বলল পার্থ। প্রীতি কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ওই ভাঙা কুঁড়ে ঘর থেকে একজন বেরিয়ে এলো। বাপরে, সে কি ভয়াবহ দেখতে লোকটাকে! কুচকুচে কালো গায়ের রং, গলায় অদ্ভুত রকমের অনেকগুলো মালা, চোখ দুটো কিরকম ঘোলাটে। উপস্থিত সকলেই বেশ অস্বস্তিতে পড়ল। কে আপনি? লোকটাকে জিজ্ঞেস করলো মাধব। উত্তরে সে কিছু বলল না, শুধু একটা অদ্ভুত হাসি হাসল। পার্থর হাত শক্ত করে চেপে ধরল রুদ্রাণী। প্রীতিরও কেমন ভয় করতে লাগলো। আরে ছাড় না, হবে কোনো লোকাল পাগল, ওই জাতীয় কিছু একটাই হবে। আমরা ভেতরে যাই, চল। মাধবকে বলল সুবোধ। হ্যাঁ চলো তো, আর সময় নষ্ট করো না। সুবোধের কথায় সায় দিল যামিনী। সে নতুন করে কোনো ফালতু ঝামেলা চায় না। 6 জনের দল জঙ্গলে প্রবেশ করতে লাগলো। একটা সময় পেছন থেকে অট্টহাসি হেসে উঠল সেই লোকটা। বাপরে, কি ভয়ঙ্কর হাসি, যেন জঙ্গলটা কেঁপে উঠছে। সে হাসতে হাসতে বলল, তোদের সাথে সে হাঁটছে, বেরোতে আর পারবি না। প্রেত ডেকে নিয়ে যাচ্ছে তোদের ভিতরে, বেঁচে ফিরে আসবি না। কথাগুলো শুনে থেমে গেল সবাই। এসব কি বলছে লোকটা? ওগো, এসব কি বলছে? মাধবের মুখের দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো যামিনী। দূর, ও কিছু না। এই, তোরা এসব শুনবি না এগোবি? আমরা দুজন কিন্তু যাচ্ছি। কিন্তু এসব যা বলছে ও। আরে ধুর, তুমি এই যুগের মেয়ে হয়ে একটা পাগলের কথায় ভয় পাচ্ছ? চলো চলো, আমাদের সামনে অনেক কিছু রয়েছে এখন। এই বলে প্রীতির হাত ধরে এগোতে থাকে জঙ্গলের মধ্যে সুবোধ। রুদ্রাণীকেও একটু চিন্তিত দেখালো, কিন্তু পার্থ ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর সাথে এগোতে লাগলো। ওরা 6 জনই প্রবেশ করলো। জঙ্গলটা খুব সুন্দর, এ বিষয়ে সকলেই একমত। অনেকটা ভেতরে এসে গেছে মাধবরা। বিভিন্ন ধরনের গাছপালায় ভর্তি এই জঙ্গল।
এবং তার সাথে ডেকে চলেছে বিভিন্ন সব পাখি। জঙ্গলে ঢোকার সময় এই লোকটার কথাগুলো সবার মন থেকে মুছে গেছে ততক্ষণে। হাঁটতে হাঁটতে মাধব পার্থকে প্রশ্ন করল, আচ্ছা ভাই, এখানে একটা ঝর্ণা আছে শুনেছিলাম, ঠিক কোন জায়গাটায় বলতো? পার্থ তার মোবাইলে একটা ছবি দেখে বলল, ঝর্ণাটা জঙ্গলের একদম অপর প্রান্তে রে। ওখান থেকেই ঝাড়খণ্ড শুরু হয়। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। আরও ইন্টারেস্টিং হচ্ছে যে ওই নরসিংহ মন্দিরটা ওই ঝর্ণার আশেপাশেই। কথাটা সুবোধ প্রীতির দিকে তাকিয়ে বলল, তাই নাকি? এটা তো দারুণ ব্যাপার। এই আমরা কিন্তু ওখানে যাব। প্রীতি রীতিমতো বাচ্চাদের মতো করতে লাগলো। আরে যাবো বাবা, আমরা সবাই যাব, কিন্তু ওই জায়গাটা অবধি পৌঁছানোটা একটু শক্ত। জঙ্গলের একদম গভীর অঞ্চলটা দিয়ে পৌঁছতে হয়। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। আরে ও ঠিক আছে, সন্ধ্যের মধ্যে আরামসে মন্দির দর্শন করে বেরিয়েও আসবো আমরা, চাপ নেই। মন্তব্য করে পার্থ। কিন্তু যদি না বেরোতে পারি? জিজ্ঞেস করে রুদ্রাণী। ওর কাঁধে হাত রেখে বলে পার্থ, না পারলে এই যে টেন্ট এনেছি, আমরা সবাই ওগুলো খাটিয়ে একদম রাত্রিবাস করবো এখানে, বুঝলেন ম্যাডাম? সে করাই যায়, কিন্তু ব্যাপারটা সেফ হবে কি? ম্যানেজার বলেছে এখানে রাত্রিবাস খুব একটা অসুবিধার হবে না, আর হলে আমার এই বন্ধুটি কাজে চলে আসবে। নিজের বন্দুকটা বার করে বলে পার্থ। এই একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো তুমি। ব্যাস, তাহলে আর কি, আর তো কোনো চাপ নেই। হাঁটতে হাঁটতে রুদ্রাণী স্থির চোখে একবার তাকালো পার্থর দিকে। ও এখন হাঁটতে হাঁটতে এগিয়ে গেছে অনেকটা। মাধব ও যামিনীর সাথে গল্প করছে। পার্থ ঠিক যামিনীর পাশেই। মনের ভেতরটা দপ করে জ্বলে উঠল রুদ্রাণীর। পার্থর এই স্বভাব সে বিগত 3 বছর ধরে সহ্য করে আসছে। তাদের বিয়ে একবার ভাঙতে ভাঙতে বেঁচেছিল এই কারণে। ও ভেবেছিল পার্থ শুধরে গেছে, কিন্তু না, এখন যামিনীর সাথে সে সব শুরু করেছে। মাধব রুদ্রাণীর ভাইয়ের মতো, তাই পার্থর এই প্রচেষ্টা মাথা গরম করে দিল রুদ্রাণীর। ট্রিপের মজাটা কেমন যেন ফিকে লাগছে ওর। মাধব হাঁটছে, এমন সময় যেন কারুর আওয়াজ শুনতে পেল, একটা অদ্ভুত ক্ষীণ স্বর। দাঁড়িয়ে গেল সে, আশপাশে চেয়ে দেখল এ হুবহু কালকে রাতের ঘটনার মতো। প্রীতি দেখল মাধব তাদের দলের থেকে একটু পিছিয়ে পড়েছে। মাধবের পাশে এসে দাঁড়িয়ে বলল, কিরে, তুই দাঁড়িয়ে গেলি কেন? কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? প্রীতির প্রশ্নে মাধবের সম্বিত ফিরল। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে প্রীতির দিকে। কি হলো? অমন করে কি দেখছিস? আবার প্রশ্ন করে প্রীতি। না না, মানে আমি একটু। উত্তর দিতে চেয়েও পারল না মাধব। প্রীতি এবার মাধবের কাঁধে হাত রাখল। এই এই তুই ঠিক আছিস? কাল ওই রাতের ঘটনাটার পর থেকেই দেখছি কেমন যেন একটা হয়ে গেছিস। কি ব্যাপার বলতো? মনে হয় স্ট্রেস খুব বেশি হয়ে গেছে রে আমার। সারাটা বছর কোর্ট কাছে নিয়ে থাকিস, এবার একটু গার্লফ্রেন্ডের সাথে এনজয় করো জজ সাহেব, সব স্ট্রেস গায়েব হয়ে যাবে। হেসে ফেলল মাধব, বলল, ওই জন্যই তো আশা এখানে। তাহলে যামিনীর সাথে এগোন, আমার বরটাও তো অনেকটা এগিয়ে গেছে রে। এই আমিও যাচ্ছি, তুইও আয়। এই বলে দ্রুত পায়ে এগিয়ে গেল প্রীতি। মাধব এবার দ্রুত হাঁটতে শুরু করলো। আকাশটা বেশ কালো করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সুবোধের মুখে একটা চিন্তার ছাপ দেখা দিয়েছে। বৃষ্টি নামতে চলেছে, এইটা একটা অসুবিধা হয়ে যাবে গো। যদিও সব ব্যবস্থা করেই এসেছি, তাও। চিন্তা করো না, আমরা সুরক্ষিতভাবেই মন্দির পরিদর্শন করে ফিরব। ঠাকুর সবটা ঠিক করে দেবেন, দেখো। সুবোধের হাত ধরে বলল প্রীতি। যামিনী আর পার্থ সবার আগে হাঁটছে। পার্থ যামিনীকে হাসি মুখে জিজ্ঞেস করলো, এই কেমন লাগছে? বেশ ভালো, শুধু বৃষ্টিটা নামবে তাই একটু ভয় লাগছে আর কি। আমি আছি তো, কোনো ভয় নেই। এখানে থাকা খাওয়ার সব সরঞ্জাম নিয়েই এসেছি। তুই এই মনোরম পরিবেশকে শুধু এনজয় কর, বলল পার্থ। ওর মুখে একটা বাঁকা হাসি। হঠাৎ পার্থর আঙুল ছুঁয়ে গেল যামিনীর হাতকে।
যামিনী সাথে সাথে পার্থর মুখের দিকে তাকালো। ওর বাঁকা হাসিটা নজরে পড়ল যামিনীর। কেমন একটা হলো ওর মনের মধ্যে। এই স্পর্শ তার পছন্দ হয়নি, কেমন যেন একটা হলো তার। ততক্ষণে মাধব এসে দাঁড়িয়েছে যামিনীর পাশে। মাধবকে দেখে ওর হাত চেপে ধরল যামিনী। একটু বিরক্তি ও রাগ মেশানো গলায় বলল, কোথায় ছিলে তুমি? তোমায় ছাড়া আমার একটুও ভালো লাগছিল না। শেষ কথাটা সে পার্থর দিকে তাকিয়ে বলল, আরে একটু সৌন্দর্যটা উপভোগ করছিলাম এই অরণ্যের, রাগ করো না। এই শোনো, এই জঙ্গলে আমাকে একা রেখে তুমি আর কোথাও যাবে না। আচ্ছা বাবা, এবার চলো। এই বলে দুজন এগিয়ে গেল। পার্থ দাঁড়ালো, একটু একটা সিগারেট ধরালো সে। তার মুখে একটা বাঁকা হাসি। মেয়েটার ঘ্যাম আছে খুব। অনেক তাবর তাবর রূপসীর মধু খেয়েছে এই পুলিশ অফিসার, তাদেরকে নিজের ইশারায় নাচিয়েছে। একবার রুদ্রাণী ধরে ফেলেছিল ঠিকই, কিন্তু তাকেও ম্যানেজ করে নিয়েছে। যামিনীকে দেখেই প্রথম থেকে শরীরের সেই পুরনো খিদেটা চাগার দিয়ে উঠছে। এরকম রূপসীকে সে আজ অব্দি ভোগ করেনি। একে না পাওয়া অব্দি তার আগুন নিববে না। ওই জন্যই তুই ট্রিপে আসা, এবং এই জঙ্গলে আছে তার আকাঙ্ক্ষা মেটাবে। সিগারেটে ধোঁয়া ছেড়ে এগিয়ে চলল পার্থ। জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছে ওরা। এখানে আকাশকে প্রায় দেখাই যাচ্ছে না। এমন সময় শুরু হলো ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি। আজ তার সাথে কি ভয়ঙ্কর ঝড়। কোনো মতে একটা মোটা বটগাছের নিচে ওরা সবাই দাঁড়ালো। দেখলে তো, আজকে না এলেই ভালো হতো। এবার না পারবো মন্দিরে যেতে, না পারবো এখান থেকে বেরোতে। রেগে গিয়ে কথাগুলো পার্থকে বলল রুদ্রাণী। আরে হানি, একটু দাঁড়াও, আমরা এক্ষুনি টেন্ট খাটাবো এখানে, তুমি ভয় পেও না। বউকে আশ্বস্ত করতে বলল পার্থ। টেন্ট খাটানো এই ঝড়ে সম্ভব নয়। বৃষ্টিটা একটু কমুক, তারপর আমরা ছেলেরা মিলে টেন্টটা লাগিয়ে নেব, বলল সুবোধ। বাকিরা তার কথায় সায় দিল। প্রায় 2.5 ঘন্টা পর দুর্যোগ থামল। হালকা হাওয়া দিচ্ছে এখন। চারদিক খুব ঠান্ডা হয়ে গেছে। সবাই প্রায় কাক ভেজা ভিজে গেছে। এবার সর্দি কাশি জ্বর নিশ্চিত। আরে ঠিক আছে ইয়ার, একটু আধটু এসব চলে। ওরকম মনে হয়। কি ছুটি কাটানো হচ্ছে এটা, হ্যাঁ? দেখ, যা হওয়ার তো হয়েই গেছে। এবার আর ফালতু তর্ক তো করে কোনো লাভ নেই। তার চেয়ে চল আমরা টেন্টগুলো লাগাই। এরপর ছেলেরা মিলে 3টে টেন্ট লাগালো। সবকটা বেশ বড়। ঘড়ি বলছে সন্ধ্যে 7টা। জঙ্গলের চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ইতিমধ্যে কাঠ একত্রিত করে আগুন জ্বালানো হয়েছে। কফি বানিয়েছে মাধব। সবাইকে কফি দিয়ে সে যামিনীর পাশে এসে বসল। কফিতে চুমুক দিয়ে মাধবের উদ্দেশ্যে প্রীতি বলল, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কি বলিস? জঙ্গলে নাইট স্টে, উফ, দারুণ একটা অভিজ্ঞতা। তা যা বলেছিস, আজ এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের সকলে। সিগারেটে টান দিয়ে বলল এবার মাধব। দেখ, তোদের জন্য হয়তো নতুন, কিন্তু রানীকে নিয়ে আমি বেশ কয়েকবার এরকম জঙ্গলে রাত্রিবাস করেছি। তাই ভয় আমাদের নেই, শুধু আছে কৌতূহল। যদি কোনো নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই। ভয় আমার আছে বাবা, সে তুমি যাই বলো। সাথে সাথে বলে উঠল রুদ্রাণী। আচ্ছা, জঙ্গলে ঢোকার সময় ওই পাগলটা কি যেন একটা বলছিল না? ওসব প্রলাপ, তুমি ওই ধরে পড়ে আছো। প্রলাপ কি? শান্ত কণ্ঠে বলল সুবোধ। তার মানে কি বলতে চাইছিস তুই? সুবোধকে জিজ্ঞেস করলো যামিনী। আগুনের দিকে তাকিয়ে এবার সুবোধ বলল, একটা কথা আমি তোদের সবার কাছ থেকে লুকিয়েছি। এই জঙ্গলকে নিয়ে বেশ কিছু প্রবাদ আছে। আজ থেকে 2 বছর আগে এই জঙ্গল থেকে 2টো মানুষ নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খুঁজেও কোনো কিনারা করতে পারেনি সেই ঘটনার। তারপর থেকে এই জঙ্গলের ব্যাপারে বেশ কিছু কথা রটে যায়। লোকে বলে যে এখানে এক অশরীরীর বাস, তার কবলে পড়লে কেউ নাকি রক্ষা পায় না। সবাই একদম চুপ হয়ে গেছে। মেয়েদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। মাধবের কপালেও চিন্তার ভাঁজ। শুধু পার্থই নির্বিকার। সে সিগারেটে ধোঁয়া ছেড়ে চলেছে। তুই এত কিছু আমাদের থেকে লুকিয়ে এখানে নিয়ে এসেছিস? তোর মাথা ঠিক আছে? এত জেনে শুনে মৃত্যুর মুখে নিয়ে আসা
কি করে করতে পারলি আমাদের সাথে এমন, সুবোধ? যামিনী গলা উঁচু করলো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করেছিস তুই। এবার আমরা কি করবো একটু শুনি। প্রীতি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় পার্থ কর্কশ ভাবে বলল, আহ, কি হচ্ছেটা কি? তোরা এসব কি মানধাতার আমলে কথা বলছিস? হ্যাঁ, কোনো ভুল করেনি সুবোধ। আরে আমাকে ও আজ সকালে বলেছিল, আমি সম্মতি দিয়েছিলাম এই পুরো প্ল্যানটার। এগেই না বলে অ্যাডভেঞ্চার ট্রেকিং? হ্যাঁ, যামিনী এবার ঝাঁঝিয়ে উঠল। তো এই ট্রিপের খরচাটা তো আমরা সকলে মিলে দিয়েছি নাকি? তাহলে শুধু তোর একার ইচ্ছের ওপর কোনো প্ল্যান কি করে ফাইনাল হতে পারে? সেই যুক্তিতে তো আরো অনেক কিছুর ওপরেই আমাদের সমান অধিকার আছে। কথাটার মানে বুঝেছে যামিনী, রুদ্রাণীরও বুঝতে বাকি নেই। যামিনীর এবার মাথা গরম হয়ে গেল। সে পার্থকে কথা শোনাতে যাচ্ছিল, এমন সময় মাধব বলল, অশরীরী কিনা জানি না, তবে কাল রাত থেকে এই জায়গাটায় আমার কেমন একটা লাগছে। কাল জঙ্গলের রাস্তার মধ্যে হঠাৎ গাড়ির সামনে কাউকে আসতে দেখা ছাড়াও বেশ কিছু জিনিস আমার সাথে ঘটেছিল। কি ঘটেছিল? তুই তো তখন কিছুই বলিসনি। কাল গাড়ি থেকে নামার পর আমার মনে হচ্ছিল আমায় কেউ জঙ্গলের ভিতর থেকে ডাকছে। একটা কটু গন্ধও পাচ্ছিলাম। তোরা চিন্তিত হবি বলে কিছু বলিনি তখন। এসব তুমি আমায় আগে কেন বলনি? তাহলে তো আজ আমরা আসতামই না। শুধু এইটুকু নয়, আজকে জঙ্গলের ভিতর আসার সময়ও আমি সেই ডাক শুনতে পেয়েছিলাম। হোয়াট? তাহলে তাহলে তুই তখন কিছু বলিসনি কেন? হায় ভগবান, এ তো যেচে আমরা অশরীরীর কাছে চলে এসেছি। ওই ওই পাগলটা ঠিকই বলেছিল, আমরা আমরা আর কেউ বাঁচবো না, কেউ না। উদ্ভ্রান্তের মতো বলল রুদ্রাণী, তারপর কান্নায় ভেঙে পড়ল সে। আরে আরে তুমি শান্ত হও, আমি তো আছি। ভয় পেও না রানী, আমি তো আছি। রুদ্রাণীর মাথায় হাত বুলিয়ে বলল পার্থ। রুদ্রাণী কেঁদে চলেছে। সমস্ত ব্যাপারটা দেখে আমতা আমতা করে বলল সুবোধ, আমি তোদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তোরা সবাই সমাজের অনেক উঁচু জায়গায় বিরাজমান, কিন্তু আমি একটা নিউজ কোম্পানির সাধারণ জুনিয়র এডিটর। এই জায়গায় কভারেজ করতে পারলে আমার ভাইস চেয়ারম্যান হওয়া পাকা। এত ইএমআই, সুদ ফেরত, সংসারের খরচ আমি আর পারছিলাম না। এই প্রমোশনটা আমার খুব দরকার রে। সুবোধ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। কাঁপা কাঁপা গলায় প্রীতি বলল এবার, কিন্তু আমাকে একবার বলতে পারলে না তুমি? শুধুমাত্র নিজেদের স্বার্থে এতগুলো বন্ধুকে নিয়ে এরকম একটা জায়গায় চলে এলাম আমরা। ওর চোখেও জল। এই পরিবেশ ভেদ করে এবার গর্জে উঠল পার্থ। চুপ চুপ কর সবাই। আমাদের একটা বন্ধু অসহায় হয়ে এমন কাজ করেছে, হতে পারে ওর স্বার্থ আছে, কিন্তু আমরা তো কেউ বাচ্চা নই। স্বেচ্ছায় আমরা এসেছি এখানে। এসব বোগাস ভূত প্রেত আমি মানি না। আর যদি কোনো লৌকিক বিপদ আসে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি নিজের জান দিয়েও তোদের জীবন রক্ষা করব। ঠিক আছে? শান্ত হ একটু। সবাই চুপ, একটু শান্ত হলো সবাই। পার্থর কথায় কিছুটা কাজ হয়েছে। জঙ্গল আবার নিস্তব্ধতায় ছেয়ে গেল। এই নিস্তব্ধতা ভঙ্গ করল যামিনী। পার্থ ঠিকই বলেছে, বন্ধুর দুর্দিনে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ব্যাস, ভগবানের কৃপায় আমরা আজ রাতটা ঠিকভাবে কাটিয়ে দিই। কাল বরং মন্দির দর্শন করে আমরা ফিরে যাব রিসর্টে। এখন চলো তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে নিই। পার্থর মুখে একটা বেশ তৃপ্তির হাসি খেলে গেল। চিড়ে ভিজেছে, আজ রাতেই সে স্বীকার করবে। রাত 11টা। জঙ্গলটায় নেমে এসেছে অমানিসার কালো ছায়া। জঙ্গলের একদম গভীর অংশটায় টেন্ট লাগিয়েছে মাধবরা। খাওয়া দাওয়া সেরে তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। রুদ্রাণী শুয়ে আছে, কিন্তু ওর ঘুম আসছে না। পার্থ যাই বলুক, তার মন খুঁতখুত করছে। খালি মনে হচ্ছে কিছু যেন একটা বাইরে সরে সরে যাচ্ছে। মনটা কেঁপে কেঁপে উঠছে। অনেকক্ষণ জেগে থাকার ফল। এভাবে অনেকক্ষণ জেগে থাকার পর চোখটা একটু লেগে এসেছিল তার। হঠাৎও দেখল তার পাশে
পার্থ নেই। একটা ভয়ের স্রোত বয়ে গেল রুদ্রাণীর সমস্ত শরীর দিয়ে। হুড়মুড় করে উঠে পড়ল সে এবং বাইরে বেরিয়ে এলো টেন্টের। বাইরে আসতেই সে দেখল পার্থ হেঁটে চলেছে টেন্টের দক্ষিণ দিকে। এত রাতে কোথায় যাচ্ছে পার্থ বুঝতে পারল না। একবার ভাবল ডাকবে ওকে, তারপর মনস্থির করল ওর পেছনে যাবে। রুদ্রাণী এগিয়ে চলল। পার্থ বেরিয়ে এসেছে, পার্থ এগিয়ে চলেছে একজনের পেছনে। টেন্ট থেকে একটু বাইরে বেরিয়েছিল সে খানিক আগে। তখনই সে দেখে যামিনীকে। এই রাতে এই পরিবেশে যামিনীকে দেখে আবার দেহের আগুনটা জ্বলে উঠল পার্থর। দুপুরের সেই যামিনী আর এখনের যামিনীর মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করল। যে মেয়েটা ওর স্পর্শে ক্ষেপে উঠেছিল, এই অন্ধকারে সেই পার্থকে হাতছানি দিয়ে কাছে ডাকছে। মনে মনে হাসল পার্থ। মেয়েরা সব এমনই হয়। তারপর যামিনীর পেছন পেছন সে চলতে থাকে। হঠাৎ যামিনী থেমে গেল। পার্থ থামল। একটা গাছের নিচে দাঁড়িয়ে লাস্যময়ী হাসি হাসল যামিনী। পার্থ আর দেরি না করে তাকে গিয়ে জাপটে ধরল। তারপর যামিনীর মুখ, কান, গলায় হিংস্রভাবে চুমু খেতে লাগলো সে। যামিনীও পার্থকে আরো কাছে টেনে নিল। কাম পাশে বাঁধতে বাঁধতে পার্থকে বলল, এটাই তো চেয়েছিলিস তুই। আরো আরো অনেক কিছু, আরো। আচ্ছা, তবে নে, তোকে না হয় সবটাই দেখাই। হেসে বলল যামিনী। যৌন উন্মাদনায় মেতে উঠল দুটো শরীর। দূরে দাঁড়িয়ে সমস্তটা প্রত্যক্ষ করছিল রুদ্রাণী। তার চোখে জল চলে এলো, মনে এক ভয়ঙ্কর ক্রোধ। আজ সব সীমানা লঙ্ঘন করেছে পার্থ। আর যামিনী? ছি! এই বিশ্বাসঘাতকতায় জ্বলে উঠল ওর শরীর। এদিকে নিজের জামা খুলে ফেলেছে পার্থ। এক সময় সে দেখল যামিনী পাল্টে যাচ্ছে। দেখি কোথায় সেই রূপসী মধুর শরীর, সেই মাদকীয় মুখ থেকে এখন বেরিয়ে আসছে লম্বা কালো জিভ ও লম্বা সদন্ত। চুলগুলো উড়ছে হাওয়ায়, গায়ের রং কুচকুচে কালো হয়ে গেছে, পায়ের পাতা দুটো গেছে উল্টে, আর সে কি লম্বা পায়ের নখ। পার্থর সামনে দাঁড়িয়ে আছে এখন এক ভয়ঙ্কর পিশাচিনী। একটা হৃদয় বিদীর্ণ করা হাসি হেসে উঠল পিশাচিনী। পার্থ আতঙ্কে কাঠ হয়ে গেছে। সে এক পাও নড়তে পারল না নিজের জায়গা থেকে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল পিশাচিনীটি পার্থর শরীরের উপর, ছিন্ন ভিন্ন করে ফেলল তার শরীর। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল পার্থর জীবন। নিজের শিকারকে শেষ করে একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল পিশাচিনীটি। এ যেন শয়তানের জয়োল্লাস। এত কিছু দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারল না রুদ্রাণী। মারাত্মক ভয়ে তারস্বরে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে পিশাচিনীটি ঘুরে তাকালো রুদ্রাণীর দিকে। শয়তানটার জিভ লকলকিয়ে উঠল। টেন্টের ভেতর শুয়ে মাধব ও যামিনী। রুদ্রাণীর ভয়ঙ্কর চিৎকারে ঘুম ভেঙে গেল তাদের। এই এই এত রাতে এভাবে কে চিৎকার করলো? উদ্বিগ্ন হয়ে মাধবকে প্রশ্ন করল যামিনী। মাধব উঠে বসে উত্তর দিল, এ তো রুদ্রাণীর আওয়াজ। চলো চলো, আমরা বাইরে গিয়ে দেখি। এই বলে দুজন টেন্ট থেকে বেরিয়ে পড়ল। মাধব দেখল রুদ্রাণীদের টেন্ট খোলা। সেদিকে এগিয়ে গিয়েও দেখল ভেতরে কেউ নেই। এবার সে গেল সুবোধের টেন্টের দিকে। আরে, এখানেও যে কেউ নেই। হতচকিত হয়ে পড়ল মাধব। এই ওরা সবাই কোথায় গেল? খুব চিন্তিত স্বরে মাধবকে জিজ্ঞেস করলো যামিনী। মাধব চারপাশটা দেখে টর্চ জ্বালিয়ে উত্তর দিল, বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। এই, তুমি আমার সাথে চলো, ওদের সবাইকে খুঁজতে হবে। হাঁটতে হাঁটতে আবার সেই কটু গন্ধটা নাকে এলো মাধবের। গন্ধটা যেন বেড়েই চলেছে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর একটা মস্ত গাছের কাছাকাছি আসতে ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল যামিনী। কি হয়েছে? এই, তুমি চেঁচালে কেন? প্রশ্ন করল মাধব। যামিনী তার হাত শক্ত করে চেপে ধরে বিস্ফারিত চোখে মস্ত গাছটার পাশে আঙুল বাড়িয়ে দেয়। সেদিকে তাকাতেই যা দৃশ্য দেখল তাতে রক্ত জল হয়ে গেল মাধবের। গাছের পাশে পড়ে আছে একটা মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ।
দেহটার ঠিক পাশে পড়ে আছে পার্থর মাথা। সব এলোমেলো হয়ে গেল মাধবের। এ কি দেখছে সে? এটা কিভাবে সম্ভব? যার সাথে কয়েক ঘন্টা আগে পর্যন্ত কথা হলো, সেই মানুষটার এরকম পরিণতি হলো কি করে? কে করলো? হঠাৎ মাধবের মনে পড়ল রুদ্রাণীর চিৎকারের কথা। সে গম্ভীর ও উদ্বিগ্ন কণ্ঠে বলল, যামিনী, রুদ্রাণীকে আমাদের খুঁজতে হবে এক্ষুনি। ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। রীতিদেরও কোনো পাত্তা নেই। সবাইকে খুঁজতে হবে আমাদের। এই জঙ্গল থেকে বেরোতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। যামিনী তখন কথা বলার পরিস্থিতিতে নেই। এই দেখে মাধব তাকে প্রায় টেনে নিয়ে ছুটল ওদের বাকি বন্ধুদের খুঁজতে। সুবোধ প্রায় ঘন্টাখানেক আগে জঙ্গলে শ্যুট করতে বেরিয়েছিল। প্রীতিও বরের সাথে সাথে গেল। রাগ হচ্ছে তার খুব সুবোধের ওপর, এবং সেই সাথে লাগছে অজানা এক ভয়। আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলে কাল ঠাকুর ঠাকুর করে তারা বেরিয়ে যাবে এই জঙ্গল থেকে। রুদ্রাণীর আর্তনাদ প্রীতিরাও শুনতে পেয়েছে। কেঁপে উঠল সে। সুবোধের কলারটা খামচে ধরে বলল, এটা তো হ্যাঁ রুদ্রাণী। প্রীতিকে কথা শেষ করতে না দিয়ে বলল সুবোধ। ওর মুখে চিন্তার ছাপ। চলো, এক্ষুনি আমাদের এগোতে হবে। নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু হয়েছে। এসো। এই বলে দ্রুত পায়ে দুজনে এগিয়ে গেল শব্দের উৎস লক্ষ্য করে। খানিকটা যাওয়ার পর মাধবদের সাথে দেখা হলো প্রীতির। উফ, যাক, তোদেরকে পেলাম। কোথায় ছিলিস তোরা? আরে তোরা ঘুমোচ্ছিস দেখে আমরা শুট করতে বেরিয়েছিলাম, কিন্তু তোরা এখানে কি করছিস? আর রুদ্রাণী চিৎকার কেন করলো এমন ভাবে? উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন করে সুবোধ। মাধব ও যামিনী চুপ করে গেছে। তাদের এই আচরণ দেখে এবার প্রীতি গলা তুলে বলল, কি রে, কি হয়েছে বল? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মাধব ধীর কণ্ঠে উত্তর দিল, পার্থ আর বেঁচে নেই। রুদ্রাণীকেও খুঁজে পাচ্ছি না। এই কথাটা শুনে পাথর হয়ে গেল প্রীতি। সুবোধ হতভম্ব। প্রীতি কাঁপা কাঁপা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কিভাবে? উত্তরে মাধব সবটা বলল। সমস্ত ঘটনাটা শুনে প্রীতি তারস্বরে গর্জে উঠল সুবোধের ওপর। দেখলে তো, তোমার প্রমোশনের লোভ আমাদের কোন মৃত্যু ফাঁদে এনে ফেলেছে দেখতে পাচ্ছ? পার্থর মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী, তুমি। সুবোধ চুপ করে মাথা নিচু করে সব দোষারোপ শুনতে লাগলো। সে মানতে পারছে না পার্থ আর নেই। মাধব এবার প্রীতির কাঁধে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করল। প্রীতি, প্রীতি, তুই শান্ত হ প্লিজ। এখন একে অপরকে দোষারোপ করবার সময় নয়। রুদ্রাণীকে আমাদের খুঁজে বার করতে হবে, আর এই জঙ্গল থেকে বেরোতে হবে। প্রীতি একটু শান্ত হলো। যামিনী বলল, না, আর আর দেরি করা আমাদের ঠিক হবে না। এই চলো, রানীকে খুঁজি, চলো। চারজন মিলে ওরা একসাথে জঙ্গলটাকে চষে ফেলতে লাগলো রুদ্রাণীর খোঁজে। রাত 2টো। বিগত 2 ঘন্টা ধরে মাধব এবং বাকিরা তন্ন তন্ন করে জঙ্গলটায় তল্লাশি চালিয়েছে। রুদ্রাণীকে ওরা শেষ অবধি পেল, কিন্তু সেটা রুদ্রাণীর শরীরের কিছু টুকরো। একটা বৃহৎ অশ্বত্থ গাছের নিচে পড়ে আছে সেগুলো। প্রীতি এবার পুরোপুরি ভেঙে পড়ল। আমরা 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 সবাই মরে যাবো এই জঙ্গলে। কেউ কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এই জঙ্গল আমাদের গিলে খেয়ে নেবে। মাধব বলল, বিশ্বাস রাখ মনে প্রীতি, আমরা বেরোবই এখান থেকে। তারপর সুবোধের দিকে তাকিয়ে বলল, সুবোধ, আমরা জঙ্গলে ঢুকেছিলাম উত্তর পশ্চিম দিক থেকে। কম্পাস বলছে আমরা এখন পশ্চিমে আছি। এখন থেকে যদি আমরা হাঁটা শুরু করি তাহলে ভোর রাতের মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবো। চল, এক্ষুনি এগোই। আমার বিশ্বাস এখান থেকে আমরা বেরোতে পারবো। ঠিক বলেছিস ভাই, চল, আমাদের উঠতে হবে। প্রীতি, প্রীতি ওঠো, আমাদের এগোতে হবে। বাঁচার জন্য তাড়াতাড়ি এগোতে হবে, বলল সুবোধ। প্রীতি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কোনো মতে তাকে মাটি থেকে উঠিয়ে হাঁটতে শুরু করলো সুবোধ। মাধব ও যামিনী ওদের সাথে চলল। জঙ্গলটাকে যেন একটা নারকীয় চক্রভূ মনে হচ্ছে। মাধবরা হেঁটে চলেছে, কিন্তু কিছুতেই তারা জঙ্গলের এন্ট্রি পয়েন্টে পৌঁছতে পারছে না। যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে রুখে দিচ্ছে জঙ্গল থেকে বেরোনো থেকে।
আমাদেরকে আর এই জঙ্গল থেকে বেরোতে দেবে না মাধব। একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল যামিনী। আরে আমরা ঠিক বেরোতে পারবো, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। কি বেরোবো? হ্যাঁ, কি বেরোবো? তুমি কি এখনো বুঝতে পারছো না যে এই জঙ্গলের অপশক্তি আমাদের বাইরে যেতে দিচ্ছে না? না, আমারই ভুল হয়েছিল জানো তো, তোমার সাথে এখানে আসারটাই আমার ঠিক হয়নি। যত সব লম্পট স্বার্থপর বন্ধু তোমার, আজ ওদের জন্য আমাদের এভাবে বেঘরে মরতে হবে। মুখ সামলে কথা বলবি যামিনী। আমার বরকে স্বার্থপর বলার সাহস কি করে হয়েছে তোর? সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস, তুই কি বুঝবি সাধারণ মানুষের কষ্টটা? মানছি সুবোধ এখানে আসার আসল কারণটা লুকিয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে ও স্বার্থপর। হ্যাঁ, এখন তো সোহাগ একেবারে উগলে পড়ছে না, আতে ঘা লাগলে না এমনটাই হয়, জানিস তো প্রীতি। এই তোদের জন্যই না আজ দুজন মারা গেছে, আর আমরাও এবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি শুধু তোদের জন্য। তোমরা থামবে? আমাদের দুজন বন্ধু নৃশংসভাবে মারা গেছে, আমরা এত বড় সংকটের মধ্যে, আর তার মধ্যে এরকম ঝগড়া করছো তোমরা। আমাদের উচিত এখন জঙ্গল থেকে বেরোনোর পথ খোঁজা, নিজেদের মধ্যে অশান্তি করা নয়। চুপ করলো যামিনী। প্রীতিও চুপ করে গেছে। সুবোধ মাথা নামিয়ে বসে আছে। সত্যি তো, তারই হঠকারী, তারই স্বার্থপরতার জন্য আজকে মরণ ফাঁদে পড়েছে তারা সবাই। হঠাৎ মাধব দেখল একটা অবয়ব দূর থেকে ওদের দিকে এগিয়ে আসছে। সে উঠে দাঁড়ালো, সুবোধকে বলল, সুবোধ, কে যেন আসছে দেখ। সুবোধ উঠে দাঁড়ালো। হ্যাঁ, কেউ একটা এদিকেই আসছে। একটা চাপা উত্তেজনা দলের মধ্যে সবার। অবয়বটা এবার ওদের সামনে এসে দাঁড়ালো। আরে, এ তো সেই জঙ্গলের ধারের পাগলটা। যামিনী শক্ত করে চেপে ধরল মাধবকে। লোকটা এবার বাঁকা হেসে বলল, আমি বলেছিলাম এই জঙ্গলে না আসতে, তাও তোরা আমার কথা শুনলি না। এবার বুঝলি তো? আপনি কে? আপনি জানেন এই জঙ্গলের রহস্য? আমি একজন সাধক, এই জঙ্গলের পাশেই থাকি। এই জঙ্গল সাক্ষাৎ নরক। অনেক অনেক ভয়ঙ্কর অপশক্তির বাস এই জঙ্গলে, কিন্তু কিন্তু সব থেকে ভয়ঙ্কর হচ্ছে লিপসালি। লিপসালি? সেটা কি? কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো যামিনী। এক অতি শক্তিশালী পিশাচিনী। কথিত আছে যে লিপসালি হচ্ছে এক তন্ত্রে পারদর্শী, ধূর্ত কাম পিপাসু মহিলার বিদেহী আত্মা। 10 মহাবিদ্যার আশ্রিত শক্তিশালী এক ডাকিনীর আশীর্বাদ প্রাপ্ত এই লিপসালি। এই জঙ্গলে তার বাস। যেসব মানুষরা এখানে আসে তাদের মধ্যে বিভেদ তৈরি করিয়ে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে তারপর তাদের শিকার করে এই পিশাচিনী। 4 জনের শরীর শিউরে উঠল। খুব বড় বিপদে তারা পড়েছে। এই পিশাচিনীর হাত থেকে বাঁচবার উপায় কি? লোকটাকে জিজ্ঞেস করলো প্রীতি। লিপসালিকে রুখতে পারে প্রবল শক্তিশালী এক সিদ্ধতান্ত্রিক। তাই এতদিন ধরে আমি জঙ্গলের বাইরে বসে এই গ্রামকে পাহারা দিচ্ছি। ওকে বাইরে এসে তাণ্ডব চালানোর থেকে আটকেছি, কিন্তু আজ তোরা এখানে এসে নিজেরাই ওর জালে ধরা দিয়েছিস। তাই আমাকে আসতে হলো জঙ্গলের ভিতরে তোদের রক্ষা করতে। কথাটা শেষ করে মাধবের কাঁধে হাত রাখলো। সে বলল, তোদের আর চিন্তা নেই, আমি তোদেরকে এই জঙ্গল থেকে বাইরে বের করব। এর ভয়ে আমার সাথে আয়। শুধু মাধব নয়, সবাই যেন মনে এক নতুন সাহস পেল এই কথায়। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করুন বাবা, তাড়াতাড়ি বের করুন। হাত জোর করে লোকটাকে অনুরোধ করলো প্রীতি। আমি তোকে নিরাশ করব না মা, হাসি মুখে বলল লোকটা। এই বলে লোকটা হাঁটতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা ধরে লোকটাকে অনুসরণ করছে মাধবরা, কিন্তু এখনো তারা জঙ্গল থেকে বেরোতে পারেনি। এবার বেশ চিন্তায় পড়েছে সে এবং বাকিরা। লোকটা বেশ এদিক ওদিকের কথা বলে চলেছে, কিন্তু এখনো তাদের বের করতে পারেনি। লোকটার মতলব কি? মাধব দেখলো কম্পাস কাজ বন্ধ করে দিয়েছে, ফোনও বন্ধ হয়ে গেছে চার্জের অভাবে। সে যামিনীর দিকে তাকিয়ে বলল, আমার লোকটার উপর সন্দেহ হচ্ছে গো।
জঙ্গলের এই জায়গাটা দিয়ে আমরা আগেও এসেছি। এ আমাদের গোল গোল ঘোরাচ্ছে। যামিনীর বুকটা কেঁপে উঠল। এই এই এবার কি হবে? মাধব চুপ করে রইল, কোনো উত্তর তার কাছে নেই। এমন সময় সুবোধ থেমে গেল, সুর চড়িয়ে লোকটাকে বলল, এই যে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছেন, কিন্তু জঙ্গল থেকে বেরোনোর তো কোনো নাম নেই। আপনার উদ্দেশ্যটা কি? কে আপনি? লোকটা এবার আস্তে আস্তে পেছন ফিরে তাকালো। সুবোধ লোকটার চোখ দুটো দেখে চমকে গেল। লোকটার চোখ দুটো অত গাঢ় লাল কি করে হলো? লোকটা এবার একটা বাঁকা হাসি হেসে বলল, মৃত্যুর জঙ্গল থেকে তোরা বেরোনোর অনেক চেষ্টা করলি, কিন্তু 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 আবার সেই জালে জড়িয়ে পড়লি। ভয়ের স্রোত বয়ে গেল সকলের শিরদাঁড়া দিয়ে। সুবোধ দেখল আস্তে আস্তে লোকটার শরীর পাল্টে যাচ্ছে, তার পায়ের পাতা পেছনের দিকে ঘুরে যাচ্ছে, মুখ থেকে একটা কালো জিভ বেরিয়ে আসছে, সাথে দুটো ধারালো সদন্ত। সারা শরীর ঢেকে যাচ্ছে অজস্র কালো লোমে। লিপশালী তাদের সামনে দাঁড়িয়ে এক হুঙ্কার ছাড়ল, তারপর এক পা করে সুবোধের দিকে এগিয়ে আসতে লাগলো। সবাই এই দৃশ্য দেখে ভয় পাথর হয়ে গেছে, তাদের এবার মৃত্যু নিশ্চিত। বিপদের মুহূর্তে মাধবের মস্তিষ্ক খুব সজাগ হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হলো। নিজের গলা থেকে ছোটবেলার সেই গুরুর দেওয়া মন্ত্রপুত লকেটটা সে ছুঁড়ে মারে লিপশালীকে লক্ষ্য করে। সাথে সাথে আর্তনাদ করে ছিটকে অনেকটা দূরে পড়ে যায় সেই পিশাচিনী। মাধব এই সুযোগে যামিনীর হাত ধরে টেনে দৌড়তে শুরু করলো। প্রীতি, তোরা পালা, যে করে হোক নরসিংহ মন্দিরটায় পৌঁছাতে হবে, ওটাই আমাদের বাঁচার একমাত্র আশা, চেঁচিয়ে বলে ওঠে মাধব। সুবোধের হুঁশ ফিরেছে, সে প্রীতিকে ধরে ছুটতে লাগলো। আলাদা আলাদা দিশায় ছুটছে মাধব ও সুভদ্রা। পিশাচিনীটা সাময়িক বাধাপ্রাপ্তিতে আরো বেশি হিংস্রতার সাথে গর্জন করে উঠল। সে ধেয়ে যেতে লাগলো আবার নিজের শিকারের দিকে। ছুটতে ছুটতে শক্ত পাথরে ধাক্কা খেয়ে উল্টে পড়ল সুবোধ। ব্যথায় কোকিয়ে উঠল। এই কি হলো? কি হলো? তুমি আমার হাত ধরো, হাত ধরে ওঠার চেষ্টাটা করো। আমাদের মন্দিরে পৌঁছতেই হবে, যে করেই হোক পৌঁছতে হবে। ওঠো। সুবোধ ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে পারল না। তার পায়ে খুব লেগেছে, সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। এমন সময় প্রীতি দেখলো সুবোধের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে সেই পিশাচিনী। সুবোধ! চিৎকার করে উঠল প্রীতি। সুবোধ বুঝতে পারলো যে সাক্ষাৎ মৃত্যু তার পেছনে এসে দাঁড়িয়েছে। পলকের নিমেষে সুবোধের মাথাটাকে ধরে এক টানে আলাদা করে দিল লিপশালী। প্রীতি তখন আতঙ্কে তটস্থ। এই ভয়াবহ দৃশ্য তার সমস্ত চিত্তকে নাড়িয়ে দিয়েছে। পিশাচিনী এবার এগিয়ে আসতে লাগলো প্রীতির দিকে। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে মাধব আর যামিনী এসে দাঁড়িয়েছে জঙ্গলের একটা জায়গায়। এমন সময় যামিনী এক প্রান্তে হাত দেখিয়ে চেঁচিয়ে উঠল, ঝর্ণা! মাধব, মাধব, ঝর্ণা! মাধব দেখল, হ্যাঁ, তাদের থেকে কিছু হাত দূরে সেই ঝর্ণা যার কথা বলেছিল পার্থ। তার মানে সেই মন্দিরও আশেপাশেই কোথাও হবে। বুকে একটু বল এলো মাধবের। উৎসাহিত হয়ে বলল, আমরা বেঁচে যাব যামিনী, চলো চলো আর একটু পথ, তারপরেই মুক্তি। এই বলে দুজনে এগোতে যাচ্ছিল। এমন সময় মাধবের মাথা ঘুরে যায়, সবকিছু ঝাপসা লাগে তার। সে বসে পড়ে মাটিতে। উদ্বিগ্ন কণ্ঠে যামিনী বলে, কি গো, কি হলো তোমার? এই শুনছো? জানি না, মাথাটা খুব ব্যথা ধরে আসছে, খুব ঝাপসা। এই এই মাধব, মাধব প্লিজ ওঠো। মাধব, ওগো আমাদের তো মন্দিরে যেতেই হবে, প্লিজ ওঠো মাধব। হে ভগবান! ঝাঁকিয়ে বলতে লাগলো যামিনী। নিজেকে খুব অসহায় লাগছে তার। এমন সময় কারুর ছুটে আসার আওয়াজ পেল সে। দেখলো একজন ছুটে আসছে তাদের দিকে। আরে, এই যে প্রীতি! যামিনী উঠে ডাকলো প্রীতিকে। প্রীতি, প্রীতি, তাড়াতাড়ি আয় এদিকে।
আছে, ওকে মন্দির অব্দি নিয়ে যেতে হবে, আয়। প্রীতি যামিনীর সামনে এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, ওর কানের পাশ দিয়ে রক্তের ধারা নামছে। কোনো ক্রমে একটু ধাতস্থ হয়ে সে প্রশ্ন করল, ওর 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 কি হলো, কি হলো ওর? আমি না জানি না, হঠাৎ এখানে এসে দুম করে মাথা ঘুরে পড়ে গেল। মাধবের হাত পা ডলতে ডলতে উত্তর দিল যামিনী। খুব খুব হাঁপিয়ে গেছে নিশ্চয়ই, তাই নিশ্চয়ই এমনটা হয়েছে, বলল প্রীতি। এমন সময় একটা জিনিস লক্ষ্য করলো যামিনী। সুবোধ প্রীতির সঙ্গে নেই। সে জিজ্ঞেস করল, এই সুবোধ কোথায়? প্রীতি কোনো উত্তর দেয় না। দূরের ঝর্ণাটাকে দেখে চলেছে সে। কিরে, সুবোধ কোথায়? ঝর্ণার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে এবার প্রীতি বলল, জীবনে অনেক কিছু চাইলেও তার সবটা আমরা পেয়ে উঠতে পারি না, তাই না রে যামিনী? যামিনী প্রীতির এই কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারল না। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এসব কি বলছিস? একটা বাঁকা হাসি খেলে গেল প্রীতির মুখে। সে একভাবে বলে চলল, কিন্তু আমি সেই না পাওয়াটা মানতেই পারছিলাম না কোনোদিন। যেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম, সে কোনোদিন আমার ভাবনাটা বুঝতেই পারল না। জীবনে কম্প্রোমাইজ করতে হলো। যামিনী প্রীতির কথার অর্থ কিচ্ছু বুঝতে পারছে না। তার মনটা শুধু একটা কুডাক ডাকছে। এবার প্রীতি যামিনীর দিকে তাকালো। চোখে যেন আগুন জ্বলছে তার। শুভদের সাথে থাকতে আমি পারছিলাম না। ডিভোর্সের কথা ভেবেই ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটাকে এবার আমি পাবো, কিন্তু না, আমার সুখের উপর নজর পড়ে গেল। শীতল কণ্ঠে বলে চলল প্রীতি, মাধব তোকে নিয়ে এলো ওর জীবনে। আমার সব স্বপ্ন একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সেই দিনই ঠিক করলাম, আর না, নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে মাধবকে নিজের করবই। আর তার সুযোগ নিজের থেকেই চলে এলো। এ কি বলছে প্রীতি? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যামিনী। তন্ত্র সাধনা আমি বহুদিন ধরেই করি। ঠিক করলাম তোকে সরিয়ে মাধবের মন জিতে নিয়ে ওর সঙ্গে ঘর বাঁধব। কিন্তু ওই পিশাচিনী তখনই আমার মনোকামনা পূর্ণ করত যখন আমি 4 জন মানুষের বলি ওকে প্রদান করতাম। ঠিক এই সময়ে এই ট্রিপের প্ল্যানটা হলো। আমি হিন্ট দিয়েছিলাম এই জায়গাটার, শুভদার পার্থকে। সবকিছু আমার প্ল্যান মাফিকই হলো। এখানে আসার পথেই আহ্বান করলাম লিপসালিকে। ওই পাগল লোকটাই সেই পিশাচিনী। রূপ পাল্টে কেমন বোকা বানালো তোদেরকে। আমার কথা মতন সে 3 জনের বলি নিল। এখন বাকি শুধু তুই। তারপর আমি চিরকালের জন্য মাধবের হয়ে যাব। চিরকালের জন্য মাধবের হয়ে যাব আমি। ক্রূর কণ্ঠে হেসে উঠল প্রীতি। যামিনী ঘৃণায় বলে উঠল, তুই মাধবকে শুধু পেতে চেয়েছিস? নিজের স্বার্থের জন্য এতগুলো মানুষকে তুই বলে দিবি? তারপর চোয়াল শক্ত করে বলল, আমি নিজের জীবনের একদম পরোয়া করি না, কিন্তু তোর মতো একটা মেয়ের হাতে না আমি মাধবকে কিছুতেই পড়তে দেব না। এক অট্টহাসিতে ফেটে পড়ে প্রীতি। তবে দেখি তুই কি করতে পারিস। ব্যঙ্গের স্বরে বলে প্রীতি। এই বলে সে বিড়বিড় করে কি এক মন্ত্র জপতে থাকে। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস বিদীর্ণ করে ভেসে আসে লিপসালির হুঙ্কার। ধেয়ে আসছে সে তখন যামিনীর শিকার করতে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কোনো ভগবানও না। এখানকার মন্দির পরিত্যক্ত বিগত কয়েক দশক ধরে। এই জঙ্গলে ভগবানের রাজ নেই। এই বনে শুধু আমার অপশক্তিরই আধিপত্য রয়েছে। যামিনীর সামনে দাঁড়িয়ে এখন সেই পিশাচিনী। ওটার জিভ দিয়ে লালা ঝরছে। যামিনী এক চুল নড়তে পারছে না। সারা শরীর যেন জমে গেছে মৃত্যু নিশ্চিত। চোখের সামনে ভেসে উঠল মাধবের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। মাধবের অজ্ঞান হয়ে পড়ে থাকা দেহের দিকে তাকিয়ে চোখে জল এলো তার। পিশাচিনীটার গরম নিঃশ্বাস এখন যামিনীর মুখের ওপর পড়ছে। এমন সময়
গোটা জঙ্গল ভেদ করে কেঁপে উঠল এক বলিষ্ঠ গর্জন। আকাশে বিদ্যুৎ চমকে উঠল, শুরু হলো ভয়ঙ্কর এক ঝড়। সেই বলিষ্ঠ কণ্ঠে ক্রমাগত মন্ত্রোচ্চারণ করতে করতে যামিনীর দিকে আসছে এক ব্যক্তি। प्रतिघात श्रेणी भीषण वर्गुणस्थोम भूषण जनिभय स्थान तारण जगदवस्थान कारण निखिल दुष्कर्म कर्षण निगम सद्धर्म दर्शन जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन। মন্ত্রধ্বনিতে হাহাকার করে উঠল পিশাচিনী। ক্রমে কাছে এগিয়ে আসছে মন্ত্রধ্বনি করতে থাকা ব্যক্তি। शुभ जगद्रूप वंदना सुरगण त्रास खंडना शतमख ब्रह्म वंदिता सदपथ ब्रह्म नंदिता प्रथम विद्वत्सपेक्षता वजदहि पूर्ण लक्षिता जय जय श्री सुदर्शना जय जय श्री सुदर्शना। পিশাচিনী এবার ছটফট করতে শুরু করলো পাগলের মতো। কাছে একটা গাছের মাথায় প্রচণ্ড শব্দ করে বাজ পড়ল। যামিনী সব দেখে হতভম্ব, প্রীতিও বিস্ফারিত চোখে সব দেখছে। এবার একদম কাছে চলে এসেছে সেই বলিষ্ঠ কণ্ঠের মালিক। যামিনীর পাশ কাটিয়ে সে এগিয়ে গেল পিশাচিনীর দিকে। সুদর্শন অষ্টকম এখন যেন পুরো পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। धनुज विस्तार कर्तना जनित मिश्र विकर्तना धनुज विद्या निकर्तना अजन विद्या निवर्तना अमर दृष्ट स्व विक्रमा सबल जुष्ट भ्रमिक्रमा जय जय श्री सुदर्शना जय जय श्री सुदर्शना। ব্যক্তিটি পিশাচিনীর গায়ে একটা হাত দিল, সাথে সাথে দপ করে পুড়ে ছাই হয়ে গেল সেই পিশাচিনী। প্রীতি এই সমস্ত কিছু দেখে এবার ভীষণ ভয়ে কাঁপতে শুরু করেছে। এ কি হচ্ছে? কেই ভয়ঙ্কর শক্তির অধিপতি? প্রীতি কিছু করার আগেই ব্যক্তিটি তার হাতের কুঠার দিয়ে এক কোপে পৃথির মাথা ধর থেকে আলাদা করে দিল। যামিনী সবটা মন্ত্রমুগ্ধের মতো দেখছে তখন। শরীরে যেন একটু একটু করে বল ফিরে পাচ্ছে সে। ব্যক্তিটিকে এবার ভালো করে দেখল সে। মুখে তার কাঁচা পাকা দাড়ির জঙ্গল আর তার লম্বা সাদা চুল সুনির্দিষ্টভাবে বাঁধা। তার দেহের গঠন দেখে মনে হচ্ছে পাথরের মধ্যে ছেনি হাতুড়ি দিয়ে তৈরি হয়েছে সব। তার পরনে একটা গেরুয়া গামছা ও সাদা ধুতি। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে তার চোখ। তার ডান দিকের চোখটা পাথরের। ব্যক্তিটি এবার মাধবের শরীরটা তুলে নিল, তারপর সোজা হাঁটতে শুরু করলো। যামিনীও যন্ত্রের মতো সেই ব্যক্তিটিকে অনুসরণ করতে লাগলো। জঙ্গলের বাইরে এসে মাধবের গাড়ির পাশে মাধবকে শুইয়ে দিল। তারপর তার গায়ে হাত বুলিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে এবার সে পেছন ফিরল যামিনীর দিকে। ওর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। जय जगदीश हरे। ঘুমে চাদর নেমে এলো যামিনীর চোখের সামনে। পরের দিন রিসর্ট থেকে লোক খুঁজতে এসেছিল মাধবদের। জঙ্গলের বাইরে মাধব আর যামিনীর দেহ পড়ে থাকতে দেখে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে যায় রিসর্ট কর্তৃপক্ষ। দুপুরের দিকে জ্ঞান ফেরে দুজনের। লোকাল পুলিশকে তারা জবানবন্দি দেয় যে তাদের বন্ধুরা যখন নিখোঁজ হয়ে গেছিল শুধু তারাই জঙ্গল থেকে বেরোতে পেরেছে। আসল কথা সব চেপে যায় যামিনী। সেসব কথা বললে তাদেরকে পাগল ভাববে প্রশাসন, তাই সেই দিনের সমস্ত ঘটনা চেপে যায় যামিনী। সকাল 11টায় কালো স্করপিওটা কোলাঘাট পেরিয়ে কলকাতার দিকে চলেছে। আজ আবহাওয়াটা বেশ ফুরফুরে। কদিন পর হোলি। বিগত দিনের সব বাজে স্মৃতি কাটিয়ে এগিয়ে এসেছে যামিনী ও মাধব। তাদের সম্পর্ক আরও শক্ত হয়েছে এই দুর্ঘটনার জন্য। শুধু একটাই দুঃখ তাদের, 4 জন বন্ধুকে তারা হারিয়েছে শুধুমাত্র একজনের পাগলামির জন্য। সেই লোকটা কে ছিল বলো তো? জানি না গো, কিন্তু তার জন্যই আমরা আজকে জীবিত। স্বয়ং দেবতার অবতার ছিলেন তিনি। আমি ওই মুহূর্তটাকে কোনো দিন ভুলবো না, জানো তো। নরসিংহর মন্দির হয়তো আজ পরিত্যক্ত, কিন্তু কিন্তু ওই লোকটা না যেন নিজের স্বয়ং নৃসিংহদেব ছিলেন, বলল যামিনী। বাইরের দিকে তাকিয়ে মাধব গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ রাস্তার মাঝে মাধব একটা ফাঁকা জায়গায় গাড়িটা থামিয়ে দিল। যামিনী একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি গো, গাড়ি থামালে কেন? একটু বাইরে আসো, কাজ আছে। কাজ? কি কাজ? উফ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, নামো নামো। এই বলে গাড়ি থেকে নেমে পড়ল মাধব। যামিনীও নামল। সে দেখল মাধব তার সামনে এসে ঘাঁটু গেড়ে বসল। পকেট থেকে একটা আংটি বের করে বলল,
মৃত্যুর মুখ থেকে ভগবান ফিরিয়ে এনেছে আমাদের। আর আমি অপেক্ষা করতে পারবো না যামিনী। আমার অর্ধাঙ্গিনী হবে। যামিনী আর দেরি করে না সম্মতি জানাতে। তার আঙুলে আংটিটা পরিয়ে দেয় মাধব। তারপর স্করপিওটা আবার রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। ঝাড়গ্রামের এক ছোট স্টেশনে বসে আছে বীরভদ্র। দেওঘর থেকে ফিরছে সে। এখানে একটা মন্দির দর্শন করে সে হুগলিতে যাবে। চায়ের কাপে চুমুক দিল সে। এমন সময় তার কানে এলো পাশের বেঞ্চিতে বসে থাকা একটা লোকের কথা। লোকটা নিজের পাশের লোককে বলছে, তাই তো বলছি ভাই, ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে এসেছিল ওই বাবু ও দিদি। আমার মনে হয় সবই ওই বাবার আশীর্বাদ। ওনার ব্যাপারটাই আলাদা। এরকম সাধু দেখিনি কোনোদিন। সাধু নয়, যেন এক যোদ্ধা। আর এক চোখটা তো পাথরের। শেষের কথাটা শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল বীরভদ্র। সে এগিয়ে গেল বক্তার কাছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কার কথা বলছেন? আগে এক সাধু বাবার কথা। আমাদের পাশের গ্রামে বেশ কিছু সপ্তাহ আগে এসেছিলেন। দুঙ্গির জঙ্গলের আশেপাশে দেখা যেত তাকে। ওনার নামটা কি ছিল? এখন কোথায় তিনি? উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করল বীরভদ্র। তার মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। গ্রামের লোকটা একটু ভেবে বলল, আগে উনি কোথায় তা ঠিক জানি না, তবে ওনার নাম ছিল কি যেন ঠিক মনে পড়ছে না। বীরভদ্র এবার গ্রামবাসীটিকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। তার ট্রেন ঢুকছে স্টেশনে। মুখে তার একটা তৃপ্তির হাসি। 2 বছর পর নিজের গুরুর সন্ধান পেয়েছে সে। ভগবান চাইলে খুব শীঘ্রই তাদের দেখা হবে। গ্রামবাসীটা স্টেশন থেকে চলে যাচ্ছিল, তখনই ট্রেন থেকে বলল বীরভদ্র, উনি বর্ণে ক্ষত্রিয়, কিন্তু কর্মে একজন ব্রাহ্মণ যোদ্ধা, নৃসিংহবর্ধন। উনি নৃসিংহবর্ধন তান্ত্রিক। माता नरसिंह पिता नरसिंह भ्राता नरसिंह सखा नरसिंह विद्या नरसिंह द्रविणं नरसिंह स्वामी नरसिंह सकलं नरसिंह इथो नरसिंह रतो नरसिंह यतो यतो यहि ततो नरसिंह नरसिंह देवता परो न कश्चित् तस्मन् नरसिंह शरणं प्रपद्ये